দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। নির্বাচন নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের সাথে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এনডিআই ও ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট IRI। পরে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জানান, সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন সংস্থা দুটির প্রতিনিধিরা। নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ও মানবাধিকার সুরক্ষার বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সাথে বৈঠক করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এনডিআই ও ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দল। প্রায় 2 ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশন চেয়ারম্যান। কামাল উদ্দিন আহমেদ বলেন, প্রতিনিধি দল অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে জানতে চায়। সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়ে তারা নির্বাচনকালীন ও পরবর্তী সময়ে কমিশন সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। ওনারা আলাপ করতে চাচ্ছিলেন যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে কিনা। তারা খুবই সন্তুষ্ট হয়েছেন যে এই ধরনের একটা গঠনমূলক একটি ভালো উদ্যোগ গ্রহণ করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে, যে নির্বাচন পূর্বকালীন সময় কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত, নির্বাচনকালীন সময় কী ধরনের আচরণ থাকা উচিত এবং নির্বাচন পরবর্তী সময় কী কী বিষয়ে অত্যন্ত সতর্কতামূলকভাবে বিভিন্ন গোষ্ঠী তাদের কার্যক্রম পরিচালনা করবে। বিএনপি নির্বাচন বর্জন করলেও 27 দলের অংশগ্রহণে সন্তোষ জানায় মার্কিন প্রতিনিধি দল। প্রতিনিধি দল কি বিএনপি শব্দটা উচ্চারণ করেছে কিনা এবং বিএনপি দল নিয়ে আলাদাভাবে কোনো মন্তব্য? না, একবারও উচ্চারণ করেনি, কখনো উচ্চারণ করেনি। একদম বিন্দুমাত্র কোনো উদ্বেগ তারা জানান নাই। 42টির মতো নিবন্ধিত দলের মধ্যে 29টি দল অংশগ্রহণ করছে। এখন সেই হিসেবে তারাও মনে করে যে একটি বড় অংশগ্রহণ করছে, আর কেউ যদি তাদের অংশগ্রহণ না করার ইচ্ছা থাকে তাদের এটা অধিকার রয়েছে, তারা অংশগ্রহণ করলো না। বিএনপির অসহযোগ আন্দোলন ও ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ প্রসঙ্গে মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, অন্তর্ঘাতমূলক কিছু না করলে আটক করা মানবাধিকারের লঙ্ঘন। কেউ কোনো কিছু প্রচার করতে চাইলে তাকে ধরতে গেলে অবশ্যই সেটা ধরা উচিত না, কারণ প্রচার করা তো যার যার অধিকার রয়েছে, যতক্ষণ পর্যন্ত এটা রাষ্ট্রের কোনো ক্ষতিকর কোনো বিষয় না হয়। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 2 আসনে মনোনয়নপ্রাপ্ত জেলা আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফের সমর্থনে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। বুধবার স্থানীয় সময় বিকেলে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয় সভা। আয়োজন করে যুক্তরাজ্য প্রবাসী ওমরপুর ইউনিয়নবাসী। সভাপতিত্ব করেন কাউন্সিলর ওসমান গনি। সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। সভায় ভার্চুয়ালি যোগ দেন তিনি। সভায় প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। বদরুজ্জামান চৌধুরী ও শাহ রহমান বিলালের যৌথ পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন সৈয়দ নাশাহ পাশা, কাউন্সিলর ইকবাল হোসেন, MA রৌফ, ময়নুর রহমান বাবুল, আনসার আহমেদ উল্লাহ, মাসুক মিয়া, আনোয়ার মিয়া, জামাল আহমেদ খান, আব্দুর রহিম, মকবুল মিয়া সহ অন্যান্যরা। বাহরাইনে উদযাপিত হলো মহান বিজয় দিবস। সে উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে বাহরাইন বিএনপি জিদ আলী শাখার উদ্যোগে করা হয় এই আয়োজন। সভায় প্রধান অতিথি হিসেবে বাহরাইন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং বেগম জিয়ার রোগ মুক্তি চেয়ে দোয়া এবং মোনাজাত করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও হাবিবুর রহমান বুলবুল এবং মীর হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল গনি মজুমদার, জাহাঙ্গীর আলম, আব্দুল বারী ফারুক সহ আরও অনেকে। মহান বিজয় দিবসের আলোচনা সভা ও প্রতিবাদে সমস্ত নেতাকর্মী এখানে এসে আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি জিদালি বিএনপির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জিদালি বিএনপি যে আঞ্চলিক শাখা যে সুন্দর অনুষ্ঠান করেছেন, এই জন্য আমি বাহরাইন কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে জিদালি বিএনপিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ইতালিতে অনুষ্ঠিত হলো চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা। চিত্রাঙ্কন ক্রীড়া প্রতিষ্ঠান ACS ভেনিস ক্লাবের উদ্যোগে করা হয় এই আয়োজন। ভেনিসের মার্ঘেরা স্থানীয় একটি হলরুমে আয়োজিত হয় প্রতিযোগিতা। অংশগ্রহণ করে অর্ধশতাধিক বাংলাদেশি শিশু কিশোর। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল জাতীয় পতাকা, স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধ ও জাতীয় ফুল
সূর্য ও বাংলাদেশি সংস্কৃতি নির্দেশক আর অনেক কিছু। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ACS ভেনিস ক্লাবের নেতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেনিস ক্রিকেট ক্লাবের সভাপতি আলবের্তো মিজানি, ACS ভেনিস ক্লাবের সভাপতি মোশাররফ মোল্লা, সাধারণ সম্পাদক আলী সালেহ, ভেনিস বাংলা স্কুলের সভাপতি কামরুল সারওয়ার, সাধারণ সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবী সহ আরও অনেকে। জাতীয় প্রবাসী দিবস এবং আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে লেবাননে চলছে বিশেষ সেবা সপ্তাহ। মঙ্গলবার দূতাবাসের হলরুমে বিশেষ এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। জানান, বিশেষ এই সপ্তাহে নিয়মিত সেবার পাশাপাশি দূতাবাসের কাছ থেকে বিশেষ কনসুলার এবং কল্যাণ সেবা পাবেন প্রবাসীরা। এ সময় অনিয়মিত নারী কর্মীদের নিয়মিত করার বিষয়ে লেবানন সরকার ইতিবাচক সাড়া দিয়েছে বলেও জানান তিনি। জানান, শ্রমবাজার ব্যবস্থাপনা বিষয়ে শীঘ্রই স্বাক্ষরিত হবে দ্বিপাক্ষিক সমঝোতা। এ সময় দেশের সুনাম রক্ষার্থে আইন বহির্ভূত কাজে না জড়াতে বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তিনি। পরে লেবানন সরকারের প্রতিনিধি, IOM এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সাথে প্রবাসী স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন রাষ্ট্রদূত। এ সময় উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্র ও ইমিগ্রেশন বিষয়ক মন্ত্রণালয়ের এশিয়া, আফ্রিকা ও ওপেন এশিয়া অঞ্চলের ডিরেক্টর অফ পলিটিক্যাল অ্যাফেয়ার্সের প্রধান রায়ান আসকার সহ অন্যান্যরা। দূতাবাসের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আমার সহকর্মীদেরকে নিয়ে আমি এখানকার শ্রমমন্ত্রীর সঙ্গে আমি গিয়ে দেখা করেছি। এই বিষয়টি আমি উল্লেখ করেছি, আমাদের অসুবিধার কথা তুলে ধরেছি এবং আপনারা যেন অত্যন্ত আনন্দিত হবেন যে লেবানন সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করার জন্য, আপনাদের অধিকার সংরক্ষণ করার জন্য আমাদের সাথে, বাংলাদেশ সরকারের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে সম্মত হয়েছে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনের অভিযোগে প্রায় 200 বৈধ কর্মীকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে দেশটির বৃহত্তম এবং প্রভাবশালী শ্রমিক সংগঠন মালয়েশিয়ান ট্রেডস ইউনিয়ন কংগ্রেস MTUC। বুধবার এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানান সংগঠনের মহাসচিব কামরুল বাহারানি মনসুর। বলা হয়, এসব শ্রমিক বৈধভাবে প্রবেশ করে মালয়েশিয়ায়, পরে নিয়োগকর্তাদের দ্বারা প্রতারণার শিকার হয়ে পালাতে বাধ্য হয় তারা। বিপদগ্রস্ত এসব অভিবাসীদের পুনর্বাসন না করে উল্টো জেল জরিমানার প্যাঁচে ফেলায় হতবাক MTUC। এ ঘটনায় তদন্ত করে প্রতারণাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। পাশাপাশি প্রতারিত কর্মীদের চিহ্নিত করে তাদের পুনর্বাসন নিশ্চিত করারও আহ্বান জানানো হয়। চীনে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল এন্টারপ্রেনিয়রশিপ প্রতিযোগিতা। চিয়াংশু প্রদেশে নানচিং শহরে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। AOI চাইনিজ চীন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর প্রমোশন অফ ইকোনমিক্স অ্যান্ড টেকনোলজি, ঝাজিয়াং প্রভিন্স অ্যাসোসিয়েশনের অফ স্থল অ্যান্ড মিডিয়া এন্টারপ্রাইজ সহ আরও কয়েকটি সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করেন চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীরা। এতে 3টি ব্যবসায়িক প্রকল্প উপস্থাপন করে বাংলাদেশের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় 40টির বেশি দেশের শিক্ষার্থীরা 3 শতাধিক প্রকল্প সাবমিট করে, যার মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয় 9টি প্রকল্প। এতে উপস্থিত ছিলেন বিগ ডেটা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ ডক্টর কিশোর বিশ্বাস, ঝচিয়াং অ্যাসোসিয়েশন ফর ওভারসিজ প্রমোশন অফ চাইনিজ কালচারের নির্বাহী পরিচালক মি ঝু, সেক্রেটারি জেনারেল পিং চেং সহ অন্যান্যরা। পর্তুগালে প্রবাসীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট। লিসবনে স্থানীয় ক্লাব সান্তা ইনগ্রাসিয়া মাঠে টুর্নামেন্টটির আয়োজন করে পর্তুগাল ট্রাভেল অ্যান্ড মানি ট্রান্সফার। বুধবার স্থানীয় সময় বিকেলে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। খেলায় অংশগ্রহণ করে মোট 10টি দল। বাকি 9টি দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে সিটি রেস্টুরেন্ট ফুটবল টিম। রানার্স আপ হয় 7 ভাইপার্স ক্লাব। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যালিস্ট পার্টি নেতা রানা তসলিম উদ্দিন। টুর্নামেন্টের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন পর্তু বাংলা মানি ট্রান্সফারের কর্ণধার মোহাম্মদ শাহজাহান। জহুরুল ইসলাম মুনের পরিচালনায় শেষ হয় এই টুর্নামেন্ট। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের আহ্বায়ক জাকির হোসেন, কমিউনিটি ব্যক্তিত্ব রুহেল আহমদ সহ অনেকেই। নিউজিল্যান্ড সফরে
দ্বিতীয় টি-20-র আগে জুম্মার নামাজ পড়েছেন টাইগার ক্রিকেটাররা। তাওরাঙ্গা মসজিদে সালাত আদায় করেন নাজমুল শান্ত, মুস্তাফিজ, আফিফ, শরীফুল, মেহেদী মিরাজ এবং শেখ মেহেদী। নামাজ শেষে প্রবাসী বাংলাদেশিদের সাথে কুশল বিনিময় করেন তারা। প্রিয় তারকাদের কাছে পেয়ে সেলফি তোলাতে ব্যস্ত হয়ে পড়েন প্রবাসীরা। ক্রিকেটাররাও পূরণ করেন তাদের আবদার। তবে মুস্তাফিজ এবং মিরাজকে ঘিরেই ছিল বেশি আগ্রহ। হোটেলে ফেরার তাড়া থাকলেও অল্প দূরত্বে দাঁড়ানোয় পাশে বাসে উঠতে বেশ বেগ পেতে হয় তাদের। তারপরও ভক্তদের আবদার মেটাতে পেরে খুশি মিরাজ এবং মুস্তাফিজরা। ডলার সংকটের কারণে এলসি খুলতে পারছেন না অনেক ব্যাংক। এর মধ্যে IMF এর লক্ষ্যমাত্রা অনুযায়ী রিজার্ভ সংরক্ষণের লক্ষ্যে বিভিন্ন ব্যাংক থেকে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। গেল 2 দিনে কেনা হয়েছে 45 কোটি ডলার। চলতি অর্থ বছরে এ পর্যন্ত কেনা হয়েছে 104 কোটি ডলার। পাশাপাশি কিছু বৈদেশিক ঋণ যোগ হওয়ার ফলে 15 দিনে $2 বিলিয়ন বেশি বেড়ে গতকাল দিনের শুরুতে IMF এর পদ্ধতির হিসেবে মোট রিজার্ভ দাঁড়ায় 21.68 বিলিয়ন ডলার। IMF এর সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ডিসেম্বরের শেষে নিট রিজার্ভ রাখতে হবে 17.78 বিলিয়ন ডলার। নিট রিজার্ভ শেষ পর্যন্ত কত হয়েছে তা চূড়ান্ত পরিসংখ্যান অবশ্য জানা যায়নি। দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ উঠেছিল 2021 সালের অগাস্টে। তখন রিজার্ভের পরিমাণ ছিল 48.04 বিলিয়ন ডলার। তবে করোনা পরবর্তী চাহিদা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি অর্থ বছরে এ পর্যন্ত বিক্রি করেছে 7 বিলিয়ন ডলারের মতো। 2021 সালের অগাস্ট থেকে এ পর্যন্ত বিক্রি করা হয়েছে 28 বিলিয়ন ডলারের মতো। রিজার্ভ কমে যাওয়ার সঙ্গে ডলারের দরও বেড়েছে। ওই সময়ে প্রতি ডলার ছিল 84 থেকে 86 টাকা, এখন আনুষ্ঠানিক দর 110 টাকা। যদিও ছোট অনেক আমদানিকারককে প্রতি ডলারে এখন 120 থেকে 124 টাকা খরচ করতে হচ্ছে। প্রায় 2 বছর ধরে চলমান যুদ্ধে সবচেয়ে ভয়াবহ মিসাইল এবং ড্রোন হামলা সাক্ষী হলো ইউক্রেন। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বেশ কয়েকটি এলাকায় একযোগে 122টি মিসাইল এবং 36টি ড্রোন ছুড়েছে রাশিয়া। শুক্রবার এসব হামলায় এখন পর্যন্ত অন্তত 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে আরও 75 জন, যাদের বেশিরভাগই বেসামরিক। চালানো হয়েছে রাজধানী কিয়েভ, বন্দরনগরী ওডেসা, খার্কিভ, নিপ্রো এবং জাপোরিজিয়ায়। কর্তৃপক্ষ জানায় ওডেসায় রুশ হামলা এদিন অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। 2 শিশুসহ আহত হয়েছে আরও 15 জন। এছাড়া নিপ্রোতে 4 জন, জাপোরিজিয়ায় একাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। কিয়েভেও নিহত হয়েছে বেশ কয়েকজন। হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা কর্তৃপক্ষের। ইসরায়েলি আগ্রাসনে 24 ঘন্টায় গাজা উপত্যকায় প্রাণ হারালেন 210 ফিলিস্তিনি। আহত হয়েছেন কমপক্ষে 325 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রাতে রাফা অঞ্চলে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালানো হয়। এতে নিহত হয়েছে অন্তত 20 ফিলিস্তিনি। ধ্বংসস্তূপের নিচেও চাপা পড়ে আছেন বহু মানুষ। গেল কয়েকদিন ধরে ইসরায়েলের টার্গেট বুরেজি, নুসেইরাত, মাজাহারি শরণার্থী শিবির। সেই ধারাবাহিকতায় মাজাহারি শরণার্থী শিবিরে ফের ব্যাপক গোলাবর্ষণ করেছে দখলদাররা। বহু হতাহতের আশঙ্কা। এছাড়া বৃহস্পতিবার খান ইউনিসে আল আমাল হাসপাতালে 1 সপ্তাহের মধ্যে 5ম দফা হামলা চালায় ইহুদি সেনারা। প্রাণহানি হয় অন্তত 10 জনের, গুরুতর আহত হন 10 জন। এদিকে মধ্যাঞ্চল থেকে 1.5 লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক সরিয়ে চালানো হচ্ছে ভয়াবহ আগ্রাসন। আল জাওয়াদায় বেসামরিক ভবনে হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।